আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। আমাদের এইচএসসি স্পেশাল যে প্রোগ্রাম, আমাদের সামনে 10 মাসের যে সময় আছে, সেই প্রোগ্রামের জন্য আজকে আমরা তাপগতিবিদ্যার স্পেশাল 2 নাম্বার ক্লাসে উপস্থিত। তো আমাদের এই আজকের স্পেশাল ক্লাসটা খুবই স্পেশাল, কারণ কি আজকের স্পেশাল ক্লাসে আমরা 10টার মতো অঙ্ক সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেটা আমার তাপগতিবিদ্যা থেকে সবচেয়ে বেশি আসে, যেই অঙ্কগুলো বেশিরভাগ আসে। দেখি আমরা আজকের ক্লাসে কতটুকু ম্যাথ সলভ করতে পারি বা কতটুকু করতে পারি। তো আমরা আজকের ক্লাসে 2 নাম্বার ক্লাসের শুরুতেই আমরা শুরু করতেছি গত ক্লাসে যা পড়ছিলাম তার পরবর্তী অংশ থেকে। তো গত ক্লাসে আমরা সমচাপ প্রক্রিয়া পড়ছিলাম, আর সমচাপ প্রক্রিয়া একটা সূত্র পড়ছিলাম, DW ইকুয়াল টু PdV। DW এর অর্থ কাজের পরিবর্তন, P এর অর্থ চাপ, আর DV মানে আয়তনের পরিবর্তন, এটা আমরা জানি। আর আমরা এটাও জানি যে এই DV এর মানে হচ্ছে পরের আয়তন থেকে আগের আয়তন বিয়োগ করা। তার মানে সূত্র 2 নাম্বার আসবে এরকম, DW ইকুয়াল টু P ইন্টু V2 মাইনাস V1। আর 3 নম্বর সূত্রটা এরকম হবে যে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল DQ ইকুয়াল টু DU প্লাস DW, আর DW এর পরিবর্তে লিখতে পারি PdV, সেই ক্ষেত্রে লিখে দিলাম PdV। তাহলে 3 নম্বর সূত্র আমরা পেয়ে গেলাম DQ ইকুয়াল টু DU প্লাস PdV। এই 3টা সূত্র মুখস্থ হয়েছে কিনা বা বুঝতে পারলা কিনা? রেসপন্স করতে হবে দ্রুত। আচ্ছা, তো বলি রেসপন্স দ্রুত করতে হবে, কারণ কি আমাদের সময় কম, আমাদের ভালো করে পড়তে হবে, কারণ 10টা অঙ্ক তো অনেক বড় ক্লাস। এখন এই স্পেশাল কথাটা মনে রাখবা। কথাটা হচ্ছে আমাদের যখন অঙ্ক করতে হবে তখন অ্যাটমসফিয়ার দেওয়া থাকবে চাপের একক। তো এই চাপের এককটা অ্যাটমসফিয়ার থেকে আমরা প্যাসকেলে নিয়ে অঙ্ক করব। তো প্যাসকেলে নিতে কি করতে হবে? 101325 এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মুখস্থ করো। অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিতে হবে, অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল নিতে হবে, তো গুণ করতে হবে কত দিয়ে? 101325 দিয়ে গুণ করতে হবে, তাহলেই অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল হয়ে যাবে। এই কথাটা বুঝতে পারছো? মনে থাকবে সবার? ওকে, সৃষ্টি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো তাহলে চলো আমরা এখন ক্লাসে ফিরে আসি। আমাকে জানায়ও ইতি বড়ুয়া, তোমার কি দেখতে শুনতে সমস্যা হচ্ছে কোনো? ইতি বড়ুয়া একটু আমাকে জানায়ও, সব ঠিক আছে? আমার নেট প্রবলেম করতেছে স্যার। ও আচ্ছা, আপনার দিক থেকে ঠিক আছে? আমার দিকে ঠিক আছে, হ্যাঁ একটু কষ্ট করে দেখো। আচ্ছা, সৃষ্টি জয়েন করছো, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন যাই নেক্সট পরবর্তী অংশ খেয়াল করি। এবার একটা অঙ্ক লিখি আমরা, রাজশাহী বোর্ড 2017 সালে আসা প্রশ্ন, একটু খেয়াল করি কি বলছে। এখানে বলতেছে যে পিস্টন যুক্ত এটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ 900 জুল হলো। এখন বলতেছে উদ্দীপকের গ্যাসটির আয়তনের পরিবর্তন নির্ণয় করো। এখন এইখানে উদ্দীপকটা পড়ে তোমরা অনেক কিছু বুঝতে পারছো, অনেকগুলো মান তোমরা পাচ্ছ, আমি তোমাদের একটু বুঝাই বলি। প্রথমত এই মানটা হচ্ছে চাপের মান, পি এর মান প্যাসকেলে দেওয়া আছে, এবং দেওয়া আছে তাপ শক্তি সরবরাহ করা হয়। আচ্ছা, তাপ শক্তি সরবরাহ করা মানে তাপ শক্তি দেওয়া হয়েছে, এটাকে আমাদের ডিইউ নাকি ডিকিউ বলো তো? তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। আচ্ছা এক্সিলেন্ট, এটা হচ্ছে কি আমাদের ডিকিউ, খেয়াল রাখবা তাপশক্তি দেওয়া মানে ডিকিউ, হ্যাঁ। আর আমাদের কাজ সম্পাদন করা হয়েছে, কাজের পরিমাণ দেওয়া আছে 900 জুল, হচ্ছে ডিডব্লিউ। আচ্ছা, আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে উদ্দীপকে গ্যাসটির আয়তনের পরিবর্তন নির্ণয় করো। আয়তনের পরিবর্তন মানে কি? ডিভি নির্ণয় করতে বলছে। ডিকিউ দেওয়া আছে, আমাদের ডিডব্লিউ দেওয়া আছে, আর আমাদের কি করতে বলছে? এই আয়তনের পরিবর্তন বের করতে বলছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা এই সূত্র দিয়ে কাজ করলে হবে না, কেন ডিউর মান জানি না। তো আমাদের এই সূত্র দিয়ে কাজ করতে হবে, ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, যেখানে আমাদের ডিডব্লিউ দেওয়া আছে, পিও দেওয়া আছে, জাস্ট ডিভি বের করতে হবে। কথা কি বুঝতে পারছো এতটুকু? একটু রেসপন্স করো সবাই। আচ্ছা, তো এখন আমরা যাই, আমাদের প্রথমত কাজ জাস্ট যা মান দেওয়া আছে লিখে দিব। এখানে চাপের মান 300 প্যাসকেল, প্যাসকেলই থাকবে। ডিডব্লিউ মান 900 জুল, আয়তনের পরিবর্তন ডিভি বের করবো। সূত্র আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, পিডিভি বাম পাশে, ডিডব্লিউ ডান পাশে, তারপর ডিভি বের করবো, পি নিচে। তো এখানে মান টান বসা দিলাম, উত্তর আসলো 3। আর আমাদের আয়তনের পরিবর্তন চাইছে ঘনমিটার হবে একক। ইরিন, ইতি বড়ুয়া, হাফসা, তাসফিয়া, রুদ্র, নুসরাত, সোমায়া, বুঝতে পারছো কিনা আমাকে জানাও। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। হাফসাই বলো তো, হাফসা ইরিন কেমন বুঝতে পারলো একটু আমাকে জানাও। গত ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, সেই ক্লাসের বেসিসে আমি এই ক্লাসটা করতেছি। হাফসা, আমিনা, ইরিন কথা বইল। জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইতি বড়ুয়া কেমন দেখতে পাচ্ছ, বুঝতেছো আমাকে জানাও। ইতি বড়ুয়া এখন কিরকম তোমার এখানে? জি স্যার বুঝতেছি।
ওকে, থ্যাংক ইউ। তো এই অঙ্কটা আমাদের শেষ, ঠিক আছে? এখন আমরা নেক্সট অঙ্ক নিয়ে হাজির হই। আমরা আজকে অনেকগুলো অঙ্ক করবো, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। না বুঝলে বললো কোনো সমস্যা নেই। আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথগুলো সলভ করব। ওকে, চলো শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল কি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ময়মনসিংহ বোর্ড 21 সালে আসা প্রশ্ন, খেয়াল করেন। মোহাম্মদ ইমরান 5 অ্যাটমসফিয়ার চাপ বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপ শক্তি সরবরাহ করে। এতে গ্যাসের আয়তন 1600 ঘন সেন্টিমিটার থেকে 3200 ঘন সেন্টিমিটার হয় এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় এত জুল। আমাদের ক্লাসে সোহান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তবে একটু দেরি হয়েছে, প্রবলেম নাই, হ্যাঁ সমস্যা নাই। তো সোহান, শরীর এখন কিরকম? শরীর সুস্থ? আচ্ছা, একটু রেস্ট নিয়ে ক্লাস করো, সমস্যা নাই। জয়েন করছো, খুশি হলাম। তো দেখো, যেখানে ছিলাম খেয়াল করো। আমাদের এখান থেকে অনেক কিছু চিন্তা করতে হবে। প্রথমত, এটা হচ্ছে চাপের মান। এটা কিসের মান? 2400 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়। বলো তো এটা কিসের মান? তাপ শক্তি সরবরাহ করা হয়। ডিইউ, ডিকিউ, এক্সিলেন্ট। ডিকিউ, এটা হচ্ছে কি? ডিকিউ, কারণ কি? তাপ শক্তি দেওয়া হচ্ছে ডিকিউ। গত ক্লাসে পড়ছিলাম, সবাই কি বুঝছো? তাপ শক্তি সরবরাহ করা মানে ডিকিউ। কথা বলো, বুঝছো সবাই এতটুকু? দ্রুত। আচ্ছা, এরপরে গ্যাসের আয়তন এত থেকে এত হয়। এবার দেখো, আয়তনের দুইটা রাশি দেওয়া আছে, একটা হচ্ছে এত, একটা হচ্ছে এত। তাহলে একটাকে V1, একটাকে V2 ধরো। তো প্রথমটা V1, পরেরটা V2। কিন্তু সমস্যা কি জানো? ঘন সেন্টিমিটার নিতে হবে কি? ঘনমিটারে। আয়তনের একক কি? ঘনমিটার। আচ্ছা, এখন পরবর্তীতে লেখা আছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এটা কিসের মান বলো তো? DW নাকি DU বলো তো? এটা কিসের মান? অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে ভেতরের শক্তি। এক্সিলেন্ট, ডিইউ। অন্তঃস্থ শক্তি মানে হচ্ছে কি? অভ্যন্তরীণ শক্তি। খেয়াল রাখবা সবাই, কি বলতেছি? অন্তঃস্থ শক্তি যেই কথা, অভ্যন্তরীণ শক্তি একই কথা। এটা হচ্ছে ডিইউর মান। সোহান, সৃষ্টি, বুঝতে পারতেছো? ওকে, এটা হচ্ছে বিষয়টা। অন্তঃস্থ শক্তি মানে হচ্ছে কি? অভ্যন্তরীণ শক্তি। ডিইউর মান এত। এখন আমাদের চাইছে এটা কি? বলছে উদ্দীপকে এই প্রশ্নটা অনেক আসে, সবাইকে বলতেছি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় অনেক আসে, কলেজের পরীক্ষাও আসে, বোর্ড পরীক্ষাও আসে। কি বলছে? উদ্দীপকের ইমরানের পর্যবেক্ষণটি বা পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি মেনে চলে কি না ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। নামটা আসলে অননাম ছিল, আমি আমার নাম দিছি, কারণ আমি প্রশ্ন করছি তো এই জন্য আর কি। তো এখন আমাদের সব কিছুই ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে কি? ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। আমরা এই মানগুলো নিয়ে ব্যবহার করে দেখবো যে ওই সূত্রটা মেনে চলে কি না। ওকে, আমাদের এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। আমরা লিখবো কি? যে উদ্দীপকের ইমরানের পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করবে যদি আমাদের ডিকিউর মানটা ডিইউ আর ডিডব্লিউর যোগফলের সমান হয়। এটা লিখে আমরা পিটিও দিয়ে বা পরের পেজে আমরা ম্যাথটা করব। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? আচ্ছা, এখন আমাদের মূল কথা কি? মূল কথা হচ্ছে ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ এগুলো দেখো আছে কিনা। ডিকিউ তো দেওয়া আছে, ডিইউ দেওয়া আছে, জাস্ট ডিডব্লিউটা নাই। ডিডব্লিউটা বের করতে হবে। ডিকিউও পাইছো, ডিইউ পাইছো, ডিডব্লিউ কিন্তু পাও নাই, ডিডব্লিউ বের করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা মূলত কাজ করি, দেওয়া আছে সরবরাহকৃত তাপ ডিকিউ 2400 জুল। এবার আমরা প্রাথমিক যে আয়তন V1 ধরছি সেটা কি? 1600 ঘন সেন্টিমিটার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি কি ওটা না পারো অঙ্ক জীবনও পারবা না। ঘন সেন্টিমিটার থেকে ঘনমিটার আসতে কি করতে হয়? ঘন সেমি থেকে ঘনমিটার আসতে ভেরি গুড। আবার বলো তো রুদ্র, কি বলছো? 1000 দিয়ে ভাগ দিব। 1000 দিয়ে ভাগ দিব? 1000 দিয়ে আসলে এটা আমি তোমাদের বুঝাইছিলাম। আচ্ছা, শুধু বলো সেন্টিমিটার থেকে মিটার আসতে কি দিয়ে ভাগ করতাম আমরা, বলো তো? সেন্টিমিটার থেকে মিটার। স্যার বুঝতে পারছি স্যার, 1000 মানে কিউব হবে আর কি। আচ্ছা, 100 রে 3 বার ভাগ করবা 100 দিয়ে, বুঝছো? হ্যাঁ স্যার, 100। আমি তোমাদের ক্লাসে পড়াইছিলাম, সবাইকে বলতেছি কথাটা খেয়াল রাখবা। আমি সবাইকে পড়াইছি কিন্তু, ইরিন, ইতি, তারপর হচ্ছে হাফসা, সোহান, তাসফিয়া, সুমাইয়া, সাইমা, জাইব, রুদ্র, সৃষ্টি, সবাইকে বলছিলাম সিম্পল ভাবে চিন্তা করো, সেন্টিমিটার থেকে মিটার আসতে 100 দিয়ে ভাগ, আর 3 আছে দেখা 3 বার 100 দিয়ে ভাগ, অর্থাৎ 1600 রে যদি 3 বার 100 দিয়ে ভাগ করি তাহলে ঘন সেন্টিমিটার থেকে ঘনমিটার চলে আসবে। কথা কি বুঝতে পারছো? উত্তরটা আসবে 1.6 10⁻³ ঘনমিটার। সবাই বুঝছো? 3 বার 100 দিয়ে ভাগ করবো, 3 বার। কেন? ঘন সেমি আছে। বর্গ সেমি থাকলে, হ্যাঁ বর্গ সেমি থাকলে কয়বার ভাগ করতাম? 2 বার।
আর সেমি 4 থাকলে 4 বার, মানে যত থাকবে ততবার ভাগ করবা, শেষ। এবার পরবর্তী আয়তনটা সেম, পরবর্তী আয়তন হচ্ছে V2, V2 মানটা 32 ঘন সেমি, এটাও সেমভাবে 3 বার 100 দিয়ে ভাগ করো, তাহলে আসবে কত 3.2 ইনভার্স 3 ঘনমিটার। হয়ে গেল। এই এতটুকু বুঝতে পারলা কিনা আমাকে জানাও। হ্যাঁ স্যার বুঝছি। ভেরি গুড। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা শুধু DW বের করব, DW সূত্র কি হবে বলো তো? মনে আছে একটু আগে পড়ছিলাম, DW ইকুয়াল টু কি পড়ছিলাম বলো তো? DW ইকুয়াল টু, ভুলে গেছো? আবার বলো সৃষ্টি, শুনি না, আবার বলো। DW ইকুয়াল টু, ভেরি গুড, এক্সেলেন্ট। বাকিরা তোমরা কিন্তু মনে করতে পারলা না, একটু আগে পড়াইছি না অঙ্কটা। DW ইকুয়াল টু PdV। ইরিন কথা বলো, ইরিন শুনতেছো দেখতেছো? ইরিন ইতি বড়ুয়া কথা বইলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এটা মনে রাখতে হবে বাচ্চারা, খেয়াল রাখতে হবে ম্যাথ করার সময়, এগুলো যদি খেয়াল না রাখতে পারো সমস্যা। আচ্ছা বাচ্চারা বলো তো, অ্যাটমসফিয়ার থেকে নিতে হবে প্যাসকেলে, কি করতে হবে জানি মনে আছে? চাপের মান অ্যাটমসফিয়ার নিতে হবে প্যাসকেল, কি করতে হবে বলছিলাম? 10^25 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, 101325 দিয়ে গুণ করতে হবে। গুড। আচ্ছা এখন চলো আমরা শুরু করি। এখন কথা হচ্ছে, আমরা এই অঙ্কটা যে সলভ করব, করার জন্য আমরা লিখব প্রথমত চাপের মান 5 অ্যাটমসফিয়ার, এটাকে আমরা 101325 দিয়ে গুণ করলে প্যাসকেল, প্যাসকেলে না নিলে অঙ্ক হইতো না। আচ্ছা এরপরে গুণ টুন করলে 506625 প্যাসকেল হইল। আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন দেওয়া আছে, ডিউর মানটা হচ্ছে 1589.4 জুল। আমরা জাস্ট বের করবো DWর মান, তাহলেই প্রমাণ হয়ে যাবে। সোহান কথা বলো, বুঝতে পারলা কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা কি করব, লিখবো, সূত্র জানি। হাফসা একটু রেসপন্স করো, দেখতেছো সব ঠিকঠাক আছে? জি স্যার। ওকে, এবার আমরা লিখতেছি, আমরা জানি DW ইকুয়াল টু PdV, কিন্তু আমরা এই ডিভির মান তো জানি না। ডিভি মানে কি? পরেরটা বিয়োগ আগেরটা, V2 মাইনাস V1 পড়াইছিলাম একটু আগে। DW ইকুয়াল টু P ইনটু V2 মাইনাস V1, মান টান বসা দাও, ক্যালকুলেশন করে উত্তর হয়ে যাবে। এখন এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে আমি দিলাম, তোমরা একটু করে দেখাবা, দেখি কে কে পারো। চাপের মান বসাইলাম 506625, V2 মান বসালাম, V1 মান বসালাম, সময় দিলাম তোমাদের 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে করে দেখাবা, সময় শুরু হচ্ছে এখনই, সবাই ক্যালকুলেশন করো, দেখি কে কে পারো। এই ক্যালকুলেশনটা করে দেখাবা, তাড়াতাড়ি করো। প্রথমে ভেতরে বিয়োগ করো, তারপরে ওটা গুণ করো, দেখো কত আসে। সবাইকে বলতেছি ক্যালকুলেটর করতে হবে। সময় 1 মিনিট কমে যাচ্ছে, তাড়াতাড়ি করো সবাই। আমি তোমাদেরকে দিলাম কারণ এটা শিখতে হবে, ক্যালকুলেশন তোমাদের করা উচিত, এই জন্য তোমাদের করে দিলাম। সবাই দ্রুত করো, 30 সেকেন্ড সময় আছে, তাড়াতাড়ি করো, আমাকে জানাও, সময় কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মিলছে 810.6 জুল, এই তো হয়ে গেছে। এখন আশা করি বাকিরাও পারবা, যদি কেউ না পারো আমাকে বলে বুঝা দিব, সমস্যা নেই। প্রথম যেটা বিয়োগ করবো, ওকে, এই দুটা বিয়োগ করবো, তাহলে এটা আসবে, এটা দুটা গুণ করলে হয়ে যাবে। এইবার আমরা লিখবো প্রমাণ, কি করব? প্রমাণ করব। আমরা জানি DQ ইকুয়াল টু DU প্লাস DW, তো DQর মানটা তো আমরা জানি, DU আর DW মানটা যোগ করে দেখি কত আসে। DUর মানটা ওই যে 1589, আর DW মানটা তাতে পাইছি, যোগ করে দেখো, ম্যাজিক 2400 জুল হবে। এই হচ্ছে প্রমাণ, এটা কিন্তু DQর মানের সমান। তো প্রশ্নতে দিয়ে লিখবো এটা, তারপরে মানটা বসা দেখবো, এটা আমার DQর মানের সমান আসছে, তো DQ রেখে দিলাম। দেখো তো বুঝতে পারলা কিনা এই সিস্টেমটা? জি স্যার বুঝছি। তাহলে লিখবো কি, যেহেতু DQর মানটা DU আর DWর যোগফলের সমান, সুতরাং ইমরানের পর্যবেক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। অঙ্ক শেষ। এই অঙ্ক পুরোপুরি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? ইতি বড়ুয়া, বুঝতে পারছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। ইরিন, তাসফিয়া, সৃষ্টি, আশা করি সবাই বুঝছো। তো আমার এটাও গেল। ওকে, এই টপিকটা কমপ্লিট। মনে রাখবা তাপগতিবিদ্যা প্রথম সূত্রকে সমর্থন করে কিনা, এরকম অঙ্ক প্রচুর আসে, অনেক ঘুরায় পেঁচা আসে। বাকি ম্যাথগুলো তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা করে নিও। আচ্ছা আমরা এখন পরবর্তী নোট নিয়ে আলোচনা শুরু করতেছি। গত ক্লাসে আমরা এই স্পেশাল নোটটা পড়ছিলাম, যেখানে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 3টা সূত্র ছিল, P1 V1 এটা 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 এটা। আবার শিখছিলাম আমাদের এই যে গামার মানগুলো এটা। আচ্ছা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যদি পরীক্ষাতে সৃজনশীলের মধ্যে যদি গামার মান উল্লেখ করে না দেয়,
গামার মান উল্লেখ করে দেয় না, মুখস্থ রাখতে হয়। গ্যাসের নাম বলে দেয়, এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি উদ্দীপকে কোনো গ্যাসের কথাই না বলে কিন্তু অঙ্কটা করতে হবে এই সূত্র দিয়ে, তাহলে তুমি কোন মান ব্যবহার করবা? গামার মানটা কোনটা ব্যবহার করবা যদি গ্যাসের নাম বলে না দেয়? এরকম অঙ্ক অনেক আছে। সোহান বলছিলাম, আমি শুনি না, আমরা বলো। 1.4 এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তরটা রাইট, 1.4। সবাইকে বলতেছি, আমাদের উদ্দীপকে যদি গ্যাসের নাম বলে না দেয় সবসময় আমরা গামার মান ব্যবহার করবো 1.4, 1.4, 1.4 সবসময়। যদি উদ্দীপকে উল্লেখ করে না দেয় কোন গ্যাস, এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক, যদি উল্লেখ করে না দেয় বা গ্যাসের নামই না বলে, সবসময় 1.4, 1.4, 1.4। মন থাকবে সবার কথাটা? বুঝতে পারছো? সবাইকে বলতেছি, মন থাকবে? বাকিরা কথা বলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন ম্যাথ শুরু করি। প্রথমে এই ম্যাথ, তারপরে এই ম্যাথ, তারপরে এই ম্যাথ। এই ম্যাথগুলো করতে গেলে অনেক ভুল হয়, আমরা এখন সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো। চলো শুরু করি। তো প্রথমত হচ্ছে আমাদের যে অঙ্কটা আমাদের সামনে আসতেছে, রাজশাহী বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। দেখি এটা আমরা কীভাবে সলভ করতে পারি, যদিও দেখে ফেলেছি উত্তরটা, তারপরে দেখো। রাজশাহী বোর্ড 22 আসছিল, প্রশ্ন পড়ি। আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস আছে। এই যে হিলিয়াম, এই হিলিয়াম গ্যাস যেহেতু আছে, এখন আমাদের হিলিয়াম গ্যাস কি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক বলো তো? HE 1.6 দেব স্যার। আচ্ছা, এক্সিলেন্ট। হিলিয়াম গ্যাস হচ্ছে এক পারমাণবিক, তার জন্য 1.6 হবে গামার মান, 1.67, খেয়াল রাখবা। আচ্ছা, সবাই বুঝছো? বাকিরা কথা বলো। হিলিয়াম HE এক পারমাণবিক, এজন্য 1.67 গামার মান। বাকিরা কথা বলো। ইরিন, ইতি বড়ুয়া। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, এবার নেক্সট। স্যার থ্যাংক ইউ। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমউষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো। প্রথমে সমউষ্ণ প্রক্রিয়ায়, তারপরে রুদ্ধ প্রক্রিয়া কি করেছে, 1.5 গুণ করা হয়েছে। এখন কি বলছে? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চূড়ান্ত চাপ নির্ণয় করো। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। এখন হিলিয়াম গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল? দেওয়া ছিল না। যদি এরকম অঙ্ক আসে আমরা কি করব জানো? প্রাথমিক আয়তন V1 সবসময় V ধরবো, আর পরবর্তী আয়তন কি ক্ষেত্রে হবে? এই যে বলছে না রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কাজটা করতে, তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কি করব? চাপ বের করব। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কত গুণ করা হয়েছে আয়তনকে? 1.5 গুণ করা হয়েছে। তাহলে V2 হবে কি? V1 এর 1.5 গুণ। আমার কথা কি বুঝছো যা বললাম? হ্যাঁ স্যার আচ্ছা, বুঝছি। তো এখন আমাদের এখানে যেহেতু আয়তন নিয়ে কাজ হচ্ছে আর হচ্ছে চাপ নিয়ে কাজ হচ্ছে, তাহলে প্রথম সূত্র P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। খেয়াল রাখবা, আয়তন আর চাপ নিয়ে কাজ করলে P1 V1 গামা, P2 V2 গামা। এখন গামার মানটা পাইছো হিলিয়াম থেকে, P1 এর মানটা বের করব। P1 এর মান কত দেখি কে বলতে পারো? আদর্শ তাপমাত্রা চাপ, এখান থেকে P1 বের করা যায়, বলো কত হবে? P1 এক্সিলেন্ট, 1 অ্যাটমসফিয়ার, ভেরি গুড। খেয়াল রাখবা, আদর্শ টেম্পারেচার আর তাপমাত্রা আর চাপের মধ্যে অবশ্যই গ্যাসের চাপ হয় 1 অ্যাটমসফিয়ার। প্রাথমিক চাপ P1 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা, প্রাথমিক আয়তন V1 কত ধরতে হবে? ধরি প্রাথমিক আয়তন V1 হচ্ছে V লিটার, কারণ কি দেওয়া নাই, V লিটার ধরবো। হ্যাঁ বলো শোন। ঠিক আছে স্যার। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমাদের V2 কত ধরতে হবে? V2 হচ্ছে গিয়ে V এর 5 গুণ, 1.5 গুণ, সরি, তো 1.5 V2 হইল। এখন চূড়ান্ত চাপ P2 বের করবো, P2 মানটা জানি না, চূড়ান্ত চাপ বের করতে বলছে। যেহেতু আমাদের হিলিয়াম গ্যাস, এজন্য এক পারমাণবিক গ্যাস, তার মানে গামার মান 1.67। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো, দ্রুত বলো। জি স্যার। আচ্ছা, এবার আমরা শুরু করলাম। জি স্যার বুঝছি। আমরা জানি P1 V1 গামা, P2 V2 গামা, ভেরি গুড। আমাদের লাগবে P2 এর মান, P2 আছে এখানে, তো P2 V2 বামে নিয়ে আসো, P1 V1 ডান পাশে নিয়ে আসো। আচ্ছা, এরপরে আমরা কি করব? V2 কে ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে, ভাগ করলাম। এই যে এখন একটা কাজ করব, সেই কাজটা কি খেয়াল রাখবা। এখানে গামার মানটা V1 এর উপরে আছে, V2 এর উপরে আছে, তাই এগুলো আলাদা করব। আলাদা করে তারপরে হোল পাওয়ার লিখবো গামা। দেখো বুঝো কিনা। P1টা ছিল উপরে, সামনে লিখলাম P2 ইকুয়াল টু P1 ইন্টু V1 উপরে V2 নিচে, আর দুইটার উপরে যেহেতু গামা পাওয়ার ছিল এই জন্য ব্র্যাকেট দিয়ে হোল গামা দিলাম। এই লাইনটা দেখো বুঝতে পারলা কিনা, বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার V1 V2 মান বসাও। হ্যাঁ,
V1 V2 মান বসালে V1 এর মান V2 এর মান 1.5 V, তো VV কাটলাম তাহলে 1/5, তো P2 ইকুয়াল টু P1 1/5 টু দি পাওয়ার গামা। এবার গামার মানটা বসা দাও, গামার মানটা 1.67, এইটার ক্যালকুলেশন করে দেখো কত আসে। এই ক্যালকুলেশন পারবা না, 0.67 এর উপর পাওয়ার 1.67 দাও, দেখো কত আসে। এই ক্যালকুলেশন করো, P1 এর মান 0.5 এক্সিলেন্ট হয়ে গেছে, ভেরি গুড, উত্তর রাইট, 0.512 অ্যাটমসফিয়ার, এটাই অ্যান্সার। ক্লাসের সবাইকে বলতেছি অঙ্ক বুঝছেন কিনা। ইরিন, ইতি বড়ুয়া, হাফসা মিনা, সোহান, তাসফিয়া, ওকে, সুমাইয়া, সবাই বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এটা আমাদের কমপ্লিট। আমরা এখন পরবর্তী স্পেশাল সূত্রে ম্যাথ নিয়ে আসি। তো আসলে আমরা এভাবেই যাব, আমাদের ক্লাসগুলো যদি আমরা এভাবেই করতে পারি তাহলে মোটামুটি আমরা অনেকটা ম্যাথ করতে পারবো এবং অনেকটা দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী ম্যাথ করার জন্য আমাদেরকে শিখতে হবে, কি জানি বলে, আচ্ছা আমাদের শিখতে হবে না কিছুই, আমরা জাস্ট এটা গ্রাফ থেকে বুঝবো। এটা গ্রাফের অঙ্ক, তো আশা করি বুঝবা, একটু মনোযোগ দিতে হবে আর কি। যশোর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। এই গ্রাফ থেকে ম্যাথ করাটা একটু কষ্টকর, যদিও আমি তোমাদের বুঝাই দিব, খেয়াল করো। ABCD 4টা বিন্দু লেখা আছে, এতে লেখা আছে V1 P1 V2 P2 V3 P3 V4 P4। আমাদের চাইছে কি, তাপমাত্রা T1 T2 দেওয়া আছে, x অক্ষ বরাবর আয়তন, y অক্ষ বরাবর চাপ, চাইছে সি বিন্দুতে আয়তন বের করব। খেয়াল রাখো কি বলছে, সি বিন্দুতে আয়তন বের করব, তার মানে V3 বের করতে বলছে। কথা কি বুঝতে পারছো কিনা? V3 বের করতে বলছে, একটু কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে তোমার একটা গ্যাসের গতিপথ। গ্যাসটা প্রথমে এতে ছিল, এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে আসছে, সি থেকে ডিতে গেছে, ডি থেকে আবার এতে চলে আসছে। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি, সি বিন্দুর কথা আমি চিন্তা করব, সি বিন্দুতে অঙ্কটা করব। এখন সি বিন্দুতে গ্যাসটা আসার আগে কোন বিন্দুতে ছিল? সি বিন্দুতে গ্যাসটা আসার আগে কোন বিন্দুতে ছিল? এক্সিলেন্ট, বিতে ছিল। অনেকে বলবা স্যার এতেও তো ছিল, এ তো ছিল কিন্তু অনেক আগে, আসলে এর হিসাবটা অনেক দূরের হিসাব। সি এর আগে কোথায় ছিল? বিতে ছিল, তাহলে বি থেকে সিতে আসছে, এই অংশে আমার কাজটা করতে হবে অঙ্ক করার জন্য। সবাইকে বলতেছি, যদিও গ্যাসটা এ থেকে আইছে, কিন্তু আমার এ তো অনেক আগের কথা, আমার সি পয়েন্টটা হচ্ছে অনেক পরে। প্রথমে এ হয়, এরপরে বি হয়, বি এর পরে সি হয়। তা আমাদের সি যেহেতু বলছে, অবশ্যই সি এর আগের ধাপ ছিল বি, তার মানে বি থেকে শুরু হয়ে সি পর্যন্ত এই স্টেপে আমার অঙ্কটা হবে, এ কাজ করবে না। বলো। যদি স্যার এর সাথে সি এর কর্ণ থাকতো তাহলে আবার এর লগে সি হিসাব হইতো। হ্যাঁ, এক্সিলেন্ট, যদি এ থেকে সি তে হিসাব হতো ডাইরেক্ট, তাহলে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা নিতে পারতাম, কিন্তু এটা কোনো হিসাব নাই, এভাবেই চলবে। আচ্ছা, সবাইকে বুঝছো না ব্যাপারটা? মন থাকবে সবার? কার কোনো প্রশ্ন আছে এখানে? বাকিরা কথা বলো, বাকিরা দ্রুত। বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসলে আমার ক্লাসের সাথে তোমাদের এই কথাগুলো বলতে মুখ ব্যথা হয়ে যায়, আমি জানি, তারপরে কষ্ট করে বলবা, কারণ এটা আমার প্রয়োজন বেশি। এখন বি এর মধ্যে এটা হবে তোমার আয়তন, চাপ হবে P2। এখন P2-র মানটা তো তুমি জানো না। আচ্ছা, P2 লাগবে কিনা দেখি আমি। গামাও দেওয়া আছে, এনও দেওয়া আছে, খুব সুন্দর। আচ্ছা, আমাদের কি চাইছে? আয়তন বের করতে। আচ্ছা, তো দেখো V2 দেওয়া আছে, V3 বের করতে হবে। এখন আমাদের P2 দেওয়া নাই, P3ও দেওয়া নাই, তাহলে আমরা কিন্তু এই PV P1 V1 গামা P2 V2 গামা দিয়ে করতে পারতেছি না, কারণ P এর মানটা নাই। তাহলে আমরা অন্য উপায়ে কাজ করতে হবে। দেখি তো কি আছে। দেখো এ থেকে বি এর মধ্যে তাপমাত্রা কিন্তু দেওয়া আছে একটা T1, আবার সি থেকে ডি এর মধ্যে তাপমাত্রা দেওয়া আছে T2। তার মানে এই তাপমাত্রাটা কিন্তু এর জন্য সত্য, বি এর জন্য সত্য। T1 তাপমাত্রা এর জন্য সত্য, বি এর জন্য সত্য, মানে বি বিন্দুতে তাপমাত্রা আছে T1। কথা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, সি থেকে ডি পর্যন্ত তাপমাত্রা T2, তার মানে এই T2 তাপমাত্রা সি বিন্দুর জন্য সত্যি, ডি এর জন্য সত্যি, তার মানে সিতেও পেয়ে গেলাম তাপমাত্রা T2। তার মানে এইভাবে বুঝতে পারলাম যে এইখানে সূত্রটা হবে কি, 2 নম্বর সূত্র। আমাদের 2 নম্বর সূত্র কি ছিল? ওই যে সূত্রটা পড়ছিলাম না, 2 নম্বর সূত্র ছিল
আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1 এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব। এইভাবে তোমাকে মান দেখে দেখে বুঝতে হবে 1 নাম্বার সূত্র হবে নাকি 2 নাম্বার নাকি 3 নাম্বার। ব্যাপারটা বুঝছো সবাই? মনে থাকবে সবার এতটুকু? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যাই নেক্সট। তাই আমরা প্রথমত লিখব বি বিন্দুর জন্য V1, সি বিন্দুর জন্য তারপর V3, সরি কি দেওয়া আছে V3 তো বে করব, মানে পরবর্তী আয়তন বে করব। হ্যাঁ, V2 দেওয়া আছে, আর জাস্ট T1 T2 লিখব আর V3 নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে গিয়ে আমরা এখানে বি বিন্দুর জন্য এটাকে আমরা মনে মনে V1 চিন্তা করব, মনে মনে V1 চিন্তা করব, আর এটাকে T1, মনে মনে V1 T1, আর এটা হবে V2 T2 মনে রাখার জন্য আর কি। তো লিখতেছি আর কি যা যা দেওয়া আছে উদ্দীপকে, যে উদ্দীপক এখানে বি বিন্দুতে আয়তন V2 হচ্ছে এত, তাপমাত্রা T1 হচ্ছে এত কেলভিন, সি বিন্দু তাপমাত্রা T2 এত কেলভিন, আর সি বিন্দুর আয়তন বে করব, আর গ্যাসের মোল আপেক্ষিক তাপের অনুপাত দেওয়া আছে গামা এত। এগুলো আমরা উদ্দীপক থেকে পাইলাম। এই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানো, তাড়াতাড়ি বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা সূত্র লিখব। Yes, sir. আমরা সূত্র লিখব যে আমরা জানি T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1, কিন্তু দুঃখের বিষয় V1টা আসলে V1 না, এটা লিখবা V2, আর V2 আসলে V2 না, এটা হবে V3। কারণ কি, এই যে প্রতীকগুলো চেঞ্জ, কিন্তু V1 হবে V2 আর V2 হবে V3, আর সব সেম। তো আমি পরবর্তী লাইনে লিখে দিব যে T1 V2 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V3 গামা মাইনাস 1। দেখো তো এই চেঞ্জটা বুঝতে পারছো কিনা? এই চেঞ্জটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের প্রথমত সূত্র অনুযায়ী লিখে দিব, পরবর্তীতে প্রতীক চেঞ্জ করার ক্ষেত্রে যা চেঞ্জ হবে তা চেঞ্জ করে দিলেই বাকি কাজ শেষ। ক্লাসে সবাইকে বলতেছি, এই ব্যাপারটা সবার কি মনে থাকবে কিনা বা বুঝছেন কিনা দ্রুত বলেন। স্যার আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলতেছি, একটু খেয়াল রাখবা। ইরিন, তুমি আগে দেখো, সূত্র তো কিন্তু আমার এটা T1 B1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, এটা তো সূত্র, এটা তো বুঝছো তাই না? স্যার এখন কথা হচ্ছে তাপমাত্রা T1 T2 এইগুলো উদ্দীপকেই দেওয়া ছিল, এগুলোর প্রতীকটা চেঞ্জ হয় নাই। T1 এর মান T2 মান দেওয়া ছিল, কিন্তু V1 V2 কিন্তু আসলে ছিল না। V1 V2 এইগুলো কিন্তু আমাদের উদ্দীপকে এক্স্যাক্টলি ওরকমভাবে ছিল না। ছিল বলতে আমি পাইছিলাম V1টা পাইছিলাম এ বিন্দুর জন্য, কিন্তু আসলে আমার বি বিন্দুর জন্যই তো হিসাবটা হবে, এই বিন্দুতে কোনো কাজ হবে না। তো আমরা আসলে এই V1টাকে এই বি বিন্দুর ক্ষেত্রে ধরবো, আর V2টাকে সি বিন্দুর ক্ষেত্রে ধরবো। আমাদের এখানে সূত্রের মধ্যে যে V1 আর V2, এই V1 হবে বি বিন্দুর জন্য আর V2 হবে সি বিন্দুর জন্য, কারণ বি হচ্ছে প্রথম বিন্দু, সি হচ্ছে পরের বিন্দু। কথা বুঝছো ইরিন? এবার জি স্যার, এবার বুঝছি। এখন কথা হচ্ছে আমাদের V1 যদি বি বিন্দুর জন্য হয়, বি বিন্দুর জন্য কিন্তু লেখা V2, তাহলে V1 এর পরিবর্তে V2 লিখবো। আর V2 যদি দ্বিতীয় বিন্দু হয়, তাহলে সি বিন্দু তো হচ্ছে V3 লিখছে, তাহলে V3 লিখবো। তো V2 এর পরিবর্তে V3 লিখবো। এবার বুঝছো কিনা? V1 এর পরিবর্তে V2 আর V2 এর পরিবর্তে V3। ক্লিয়ার এবার? জি স্যার। আচ্ছা, এবার আমরা কি বের করবো? V3 বের করবো। বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসলাম T2 V3 গামা মাইনাস 1 T1 V2 গামা মাইনাস 1। এবার আমরা আগের মতোই V3 নিচে চলে যাবে V2, তারপরে হচ্ছে গিয়ে ওই যে আগের মতোই বুঝবা আশা করি। এইবার দেখো T2 চলে যাবে T1 এর নিচে, V3 উপরে V2 নিচে, V3 বাই V2 গামা মাইনাস 1। এখন আমরা কি করবো জানো? V3 বাই V2 লিখে হোল পাওয়ার গামা মাইনাস 1 লিখবো, আর T1 বাই T2। কথা কি বুঝছো? মনে থাকবে? একটু আস্তে আস্তে করাচ্ছি কারণ ম্যাথটা অনেক জটিল, এই জন্য। রেসপন্স বুঝছো? জি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের আসল খেলা। এই জিনিসটা বুঝতে একটু কষ্ট লাগবে আমি জানি, তারপর একটু তোমরা একটু চিন্তা করে কাজ করবা। হ্যাঁ, এই যে V3 বাই V2 গামা মাইনাস 1 ইকুয়াল টু T1 বাই T2। এখন কথা হচ্ছে স্যার আমাদের V3 বের করতে হবে, তাহলে এইটাকে আমরা উঠাবো কিভাবে? আমরা জানি স্কোয়ার থাকলে বর্গমূল করি, কিউব থাকলে ঘনমূল করি। তাহলে এখানে গামা মাইনাস 1 থাকলে এটা আমি চেঞ্জ করবো কীভাবে? এটা আমি উঠাবো কীভাবে? এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে বড় ম্যাজিক। দেখো তো তোমাদের মনে আছে কি না, কেউ বলতে পারবা? এই যে এরকম থাকলে, স্কোয়ার কিউব না থাকলে, অন্য কোনো থাকলে সেটা আমরা কীভাবে ভ্যানিশ করব? দেখি তো কে বলতে পারো? এই অঙ্কটার জন্য এটাই মেন। হ্যাঁ বলো। 1 বাই গামা মাইনাস 1 নিয়ে আসলে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ ইতি বড়ুয়া, ভেরি গুড, বুঝতে পারছো। তার মানে মনে আছে এই অঙ্কটার মধ্যে এই জায়গাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ,
2 নাম্বার 3 নাম্বার অঙ্কের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 1 নাম্বারের ক্ষেত্রেও এই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যখন দেখব যে স্কোয়ার কিউব নাই, অন্য কোনো পাওয়ার আছে, সে পাওয়ার চেঞ্জ করতে হবে, তাহলে 1/1 সেই পাওয়ারটাকে বামেও গুণ করব, ডানেও গুণ করব। অর্থাৎ আমরা যে কাজটা করব এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ। প্রথমত v3/v2 লিখলাম, এরপরে গামা মাইনাস 1 ছিল লিখে দিলাম, আর এখানে t1/t2 লিখলাম, এর পাওয়ার কিন্তু 1 লিখে দিলাম। আমরা এখানে গামা মাইনাস 1টাকে ভ্যানিশ করার জন্য 1/গামা-1 গুণ করব বাম পাশেও, আর ডান পাশে 1/গামা-1 গুণ করব। এই লাইনটা মনে রাখতে হবে। আমাদের পাওয়ার যদি স্কোয়ার কিউব না থাকে, যে কোনো ফর্মই থাকুক, জাস্ট ওই পাওয়ারটা ভ্যানিশ করতে 1/ ওই পাওয়ারটা গুণ করব বাম পাশেও ডান পাশেও, 1/ ওই পাওয়ারটা গুণ করব বাম পাশেও ডান পাশেও। আমি আবার বলতেছি, 1/ ওই পাওয়ারটা গুণ করব বাম পাশেও ডান পাশেও, তাহলেই ওই পাওয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের স্পেশাল নিয়ম। এরকম যত থাকবে। সবাই কি লাইনটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ইতি বড়ুয়া তো বলছো মনে হয়, হাফসা আমিনা, সোহান, সোমাইয়া, কথা বলো। আমিও বলছি স্যার। ওকে, সরি খেয়াল করি না। সোহান বুঝছো? সোহান কথা বলো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তো এরপরে হচ্ছে ওই পক্ষে 1/গামা-1 পাওয়ার ব্যবহার করি। এরপর দেখো যে পাওয়ারগুলো কাটাকাটি, এদিকে চলে আসবে পাওয়ার 1, আর এদিকে কিন্তু 1/গামা-1। এবার পাওয়ার 1 মানে কি? শুধু v2/v3। এখন জাস্ট মান বসাইবা, 1/গামা-1 মান বসা দাও। এই যে মানটা যত আছে আমাদের, মানটা আমরা বসা দিব, এই যে 1.4 - 1। আর এরপরে পারবা আশা করি এগুলো ভাগটাগ করলে এখানে হবে 1.67, আর এখানে বিয়োগ করলে আসবে 0.4। 1/0.4 ভাগ করলে আসবে তোমার 2.5। তো 1.67-এর উপর পাওয়ার 2.5 দিলে আসবে 3.0660। v3/v2 বরাবর লিখে দিবা, v3 বের করবা, v2 ডান পাশে নিলে গুণ হয়ে যাবে, v2-এর মান লিখে গুণ করে দাও, উত্তরটা চলে আসবে। উত্তরটা আসবে কত? 0.022 ঘনমিটার, কারণ আমাদের আয়তন একক হচ্ছে ঘনমিটার। এবার দেখো বুঝতে পারলা কিনা সম্পূর্ণ অঙ্কটা। বুঝছো সবাই অঙ্ক? আচ্ছা, এই হচ্ছে এই টাইপের অঙ্কের স্পেশাল বেসিক। তাহলে আমরা এই অঙ্কটা শেষ করলাম, আমাদের পরবর্তী অঙ্ক আসবে। হ্যাঁ, তো আমি পরবর্তী অঙ্ক নিচ্ছি, খেয়াল রেখো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের লিঙ্ক তো 2 মিনিট আছে মাত্র, চলে যাবে তো। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমার এই স্পেশাল সূত্রের T1 P1, তারপরে হচ্ছে 3 নম্বর সূত্রে। তো এখন পরবর্তী অঙ্কের জন্য আমি তোমাদের দেখি তোমাদের এই 2 মিনিটের মধ্যে পারবো কি না। আশা করি তো মনে হয় পারা যাবে। আচ্ছা, তারপরেও আমি একটু দেখি, যতটুকু সময় আছে আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, তোমরা আশা করি বিষয়টাকে দেখতেছো, খেয়াল করলেই হবে। কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল, আগের মতো ABCD দেওয়া আছে। মারাত্মক কথা, যদি উদ্দীপকে প্রশ্নে যদি গামার মান দেওয়া না থাকে, তাহলে আমরা সবসময় গামার মান কী ধরবো? 1.4 ধরে কাজ করবো। এই অঙ্কের মধ্যে দেওয়া ছিল না, কথা আমি লিখছি আর কি। এখন চাইছে সি বিন্দুতে চাপ নির্ণয় কর, আগে ছিল আয়তন, এখন কি চাপ বের করি। এখন দেখো কি দেওয়া আছে, এখন আমার দেওয়া আছে Q1 T1 T2, আর কিন্তু এখানে কিছু দেওয়া নাই। তবে এখানে বলছে আয়তন হচ্ছে এতো, এদিকে আয়তন হচ্ছে এতো, আর এদিকে হচ্ছে চাপ দেওয়া আছে 4.6 10⁵ এরকম আর কি। তো এখন দেখো তোমরা এটা বুঝতে পারলা কিনা যে এই যে মানটা, এই মানটা হচ্ছে শুধু বি বিন্দুর জন্য, কারণ বি বিন্দুতে দাগ দিয়ে দেওয়া আছে 4.6 10⁵। এটা প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার, একই প্যাসকেল এককে দেওয়া আছে। এটা বি বিন্দুর জন্য চাপ দেওয়া আছে। সি বিন্দুতে চাপ বের করতে হবে, আর বি বিন্দু তাপমাত্রা T1, সি বিন্দু তাপমাত্রা T2। তার মানে চাপ আর তাপমাত্রার সম্পর্কের সূত্র হচ্ছে গিয়ে এই সূত্রটা। এই অঙ্কটা এটা দিয়ে করতে হবে, P1 T1 1 - গামা/গামা = T2 P2 1 - গামা/গামা। সবাইকে বুঝতে পারছো কি? একটু আমাকে জানাও, দ্রুত কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মানগুলো আমরা উদ্দীপক থেকে যা যা পাই তা লিখে নিই। দেখো, বি বিন্দু তাপমাত্রা T1 এত কেলভিন, চাপ হচ্ছে P2 এত নিউটন পার বর্গমিটার বি বিন্দুর জন্য। সি বিন্দু তাপমাত্রা দেওয়া আছে, আর সি বিন্দু চাপ বের করব। আর মনে করি উদ্দীপকে গ্যাসটি দ্বিপারমাণবিক ছিল, এই জন্য 1.4 হচ্ছে গামার মান। এবার আমরা জাস্ট মানটা বসালাম। মানটা কেমনে বসাবো? আমরা কী বের করবো? P2 বের করবো। আগের মতোই T2 P2 বাম পাশে নিয়ে আসো, 1 - গামা/গামা।
T1 P1 আসলে এখানেও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, খেয়াল করো। হ্যাঁ, আসলে এখানে আমাদের উল্লেখ করা নাই আর কি, বি থেকে সিতে আসছে, তো এখানে আসলে পুরোপুরিটা নাই, উল্লেখ নাই। এটা হবে তোমার P1, এটা হবে P2, এটা হবে P3। তো এটা হবে P2, এটা P3, আগের মতোই, বুঝছো? একটু আগে যেটা করছিলাম, তো Pn এর পরিবর্তে P2 আর P2 এর পরিবর্তে P3 হবে। T1 P2 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P3 1 মাইনাস গামা বাই গামা। এরপরে আমাদের ওই যে এটা বাম পাশে নিয়ে আসবো, লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবা। T2 P3 বাম পাশে, T1 P2 ডান পাশে। এরপর আগের মতোই হবে, সেম নিয়মে। দেখো বুঝতে পারলা কিনা, একটু কথা বলো, রেসপন্স করো সবাই, এতটুকু বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো লিঙ্কে যাচ্ছে মনে হয়, একটু পরেই আবার লিঙ্ক দিব, চলে আসবা। একটু ঝামেলার অঙ্ক এটা, বুঝছো? তো এখন আগের মতোই আমরা জাস্ট কী করতেছি, ওই যে P3 বাই P2, উপরে P3 1 মাইনাস গামা বাই গামা, নিচে লিখলাম এটা, আর T1 বাই T2। এবার হোল গামা দিই, দুটা লিখা, এই যে P3 বাই P2 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T1 বাই T2। এবার এটা চেঞ্জ করবো কীভাবে বলো তো? একটু আগে শিখাইছিলাম, বলো তো কেমনে করবো? এটা চেঞ্জ করবো কীভাবে? এটা ভ্যানিশ করবো কীভাবে বলো? 1 মাইনাস গামা দিক 1 বাই 1 মাইনাস গামা 1 বাই 1 মাইনাস গামা 1 বাই 1 মাইনাস গামা হয় নাই তো, gamma divided 1 minus gamma. গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা। আচ্ছা, এক্সিলেন্ট, হ্যাঁ সেটাই রাইট। তবে আমি বলছিলাম না 1 বাই এ পাওয়ারটাই দুই পাশে ইয়া করবা, 1 বাই, আমি একটু জুম আউট করে দেখাই, 1 বাই, এই যে দুই পাশে 1 বাই 1 মাইনাস গামা বাই গামা, এখানে 1 বাই 1 মাইনাস গামা বাই গামা, বা উল্টা দিলেই হয়, যেটাই করো হয়ে যাবে। তারপর যদি আগের মতো ক্যালকুলেশন করো হয়ে যাবে। এই সিস্টেম দেখো বুঝো কিনা, 1 বাই 1 মাইনাস গামা বাই গামা, 1 বাই 1 মাইনাস গামা বাই গামা। আসসালামু আলাইকুম। আমাদের এই মারাত্মক স্পেশাল ক্যালকুলেশনের এই অংশটা থেকে আমরা আবার শুরু করতেছি। তো আমরা বুঝে বলছিলাম যে আমাদের পাওয়ার যতই থাকবে, এই পাওয়ারটা ভ্যানিশ করার জন্য 1 বাই ওই পাওয়ারটা দুই পাশে গুণ করব। পাওয়ারটা ছিল 1 মাইনাস গামা বাই গামা, তো এটাকে ভ্যানিশ করার জন্য দুই পাশে 1 বাই 1 মাইনাস গামা বাই গামা গুণ করলাম। তো বামেও গুণ করলাম, ডানেও গুণ করলাম। তো বামে গুণ করলে এই উপরেরটা নিচেটা কাটা যাবে, আর ডানে গুণ করলে কি হবে, 1 বাই 1 মাইনাস গামা বাই গামা। এরপরে এটা যদি উল্টা দিই তাহলে উল্টা যাবে, যদি উল্টা না দিই এভাবে রাখতে চাইলে এভাবেই করতে পারো। আমি এখানে এভাবেই করছি। এখন জাস্ট আমি এতটুকু ক্যালকুলেশন দেখাই। আমি এরপরে যে কাজটা করছি, এখানে কাটাকাটি করছি পাওয়ারটা, তাহলে এখানে P3 বাই P2, আর উপরে 1 আসলো পাওয়ার, আর T1টা কেলভিনে নিয়েছিলাম 1100, T2টা কেলভিনে নিয়েছিলাম 550, আর গামা মানটা বসে দিচ্ছি, গামা মানটা কি 1.4। তো 1 বাই 1 মাইনাস, এই যে 1 মাইনাস 1.4, আর নিচে হচ্ছে কি 1.4। দেখো তো এই যে এখান থেকে এতটুকু বুঝছো কিনা, মানগুলো যে বসাইলাম, এটা আমাকে জানাইও। সবাই বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদের দায়িত্বে দিলাম, তোমরা দেখি তো এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা সমাধান তোমরা দেখি পারো কিনা, সবাই একটু করো তো দেখি। এই ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে আমি বলতেছি না, দেখি তোমরা পারো কিনা। যদি পারো তাহলে পরীক্ষার সময় আমি মনে করবো এই অঙ্কগুলো পারবা। থ্যাংক ইউ, হাফসা আমিনা জয়েন করছো, ইরিন, ইতি বড়ুয়া, হাফসা, জাকিয়া, সোহান, তাসফিয়া, রুদ্র, সৃষ্টি। ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে এই মুহূর্তে, তোমরা আস্তে আস্তে ক্যালকুলেশনটা করো, কীভাবে করবা তোমরা জানো, আমি দেখি পারো কিনা তোমরা, দেখি তোমাদের সেই টেকনিক আছে কিনা এটা সমাধান করার। আশা করি পারবা, তেমন কঠিন না, তারপরও এখানে ভুল হইতে পারে, কারণ এখানে মাইনাস ফাংশন আসবে, তো এই জন্য আস্তে আস্তে চেষ্টা করো, স্লোলি চেষ্টা করো, দেখো পারো কিনা। আমি এই ক্যালকুলেশনটা করে দিতে পারতাম, কিন্তু করলে কি হবে, তুমি শিখলাম না। তুমি যদি শিখতে গিয়ে ভুল করো, সেই ক্ষেত্রে আমি তোমাকে শিখাইলেই তুমি শিখতে পারবা, এই জন্য তোমাকে করতে দিলাম। আস্তে আস্তে ক্যালকুলেশনটা করে দেখো তুমি কত দূর আসতে পারো, তারপরে দেখি তোমার সাথে আমার উত্তর মিলে কিনা। জাস্ট এইখান থেকে পরবর্তী লাইনগুলো তোমরা তৈরি করবে। 0.08 আসতেছে আমার। তোমার কি পুরো উত্তর বের হয়েছে? P3 বের করতে হবে আমাদের, P3। তো P2 মান কত ছিল স্যার? P2 মান ছিল তোমার, আমি বলতেছি, P2 মান ছিল আমাদের 4.6 10 টু দি পাওয়ার 5, 4.6 10 টু দি পাওয়ার 5। P2 মান আমি বলতেছি 4.6 10 টু দি পাওয়ার 5, 4.6 10 টু দি পাওয়ার 5।
এই যে P2 এর মানটা বলে দিলাম, এই যেটা P2 এর মান 38,732.96 আসতেছে। আচ্ছা 38,000 আসতেছে, দেখি মিলে কিনা, একটু ওয়েট। না মিলে নাই, ক্যালকুলেশন তো মিলল না। P2 এর মান বলতেছি, P2 এর মান হচ্ছে 4.6 10⁵। রুদ্র আবার চেষ্টা করো, থ্যাংক ইউ, চেষ্টা করছো, মিলে নাই, উত্তর হয় নাই। 58.64 কত? 40,658.641। আচ্ছা তুমি এটা পাইছো, আমি সৃষ্টিটা একটু রাখতেছি, এখনো পুরোপুরি আমি পাইনি উত্তরটা, দেখি বাকিদের কি কি বের হয়, একটু ওয়েট করো, বাকিরা একটু করো। হ্যাঁ এক্স্যাক্টলি আমি উত্তরটা এখনো পাচ্ছি না, যেটা আমি চাচ্ছি সেটা এখনো মিলে নাই, দেখি কতটুকু মিলে বাকিদের। এই জন্য ক্যালকুলেশনটা খুবই ঝামেলা, এই জন্য তোমাদের দিলাম করতে, সবাই করে দেখাবা, সবার কাছ থেকে আমি উত্তর চাচ্ছি। হ্যাঁ সবার কাছ থেকে উত্তর চাচ্ছি, সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। সোহান করতেছ? সোহান জি স্যার। করতেছ নি? আচ্ছা ইতি বড়ুয়া দিছো, আচ্ছা আচ্ছা সৃষ্টি তোমার এখন আবার একটা আসছে। আচ্ছা আচ্ছা আমি বলি সৃষ্টির কাছ থেকে আবার যে সৃষ্টি বলো তো দেখি তো তোমার উত্তর কত আসছিল, বলো তো আবার। 40,658.639। আচ্ছা 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 ওকে, সৃষ্টিটা দেখলাম। ইতিবরা বলছো 40,048.80। আচ্ছা 48, তারপর হচ্ছে এরকম, বলো রুদ্র বলো। আমার 40,433.8। 433.8। আচ্ছা সবাই দেখি ভিন্ন। আচ্ছা দেখি তিনজন পাইছি, বাকিদের দেখি কি অবস্থা। আমার তো একটু অন্যরকমের আসছে, আমার আসছে 35,395.40। হয় নাই, তাহলে জাকিয়া একটু ভুল হয়েছে, 35,000 না, উত্তরটা 40,000ই হবে। 40,000 কিন্তু সামথিংটা মিলতেছে না, সামথিংটার জন্য সমস্যা। চেষ্টা করছো জাকিয়া, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে বাকিদের, হাফসা আমিনা তোমারটা কি হয়েছে বলো। আচ্ছা ঠিক আছে ইতিবুড়া পাইছি। কোনটা? পিটুর মান 4.6 10⁵। 4.6 10⁵। 4.6 10⁵ পিটুর মান। সোহান তোমারটা কত পেয়েছে বলো তো একটু। সোহান করি নাই স্যার। কেন ক্যালোর নাই? আচ্ছা স্যার। আচ্ছা তুমি অসুস্থ নাকি এজন্য? না স্যার তেমন কিছু না, ভালো যাচ্ছে না আর কি। ও আচ্ছা তাহলে আমি দেখা দিব, সমস্যা নাই, দেখো। আচ্ছা বলো হাফসামিনা বলো। 40,658.63992। আচ্ছা এক্সিলেন্ট, দুইটা উত্তরই রাইট পাইছি, খুশি হলাম। আর হচ্ছে তাসফিয়া, রুদ্র করছো, মোটামুটি অনেকেই করছো, ইতিবুরা করছো, থ্যাংক ইউ। উত্তরটা এটাই সঠিক উত্তর, 40,658.633। তবে আমি ক্যালকুলেশন করার সময় যে কাজটা করছিলাম আমি দেখা দিই। ক্যালকুলেশনের এই অংশের মধ্যে আমরা এতটুকু মান টান বসে মাইনাস ফাংশন পাইছিলাম। মাইনাস ফাংশন পাওয়ার পর আমরা যখন ক্যালকুলেশনে এই অংশে আসি, এই অংশের মধ্যে আমি শুধু 3 ঘর নিয়েছিলাম, 0.088 নিয়েছিলাম। এরপরে যখন আমরা গুণ করছি তখন উত্তরটা এরকম আসছে 40480। আমাদের কিন্তু এই মানটা আসে নাই, এই যে এই মানটা আসে নাই। কেন আসে নাই জানো? আমরা যদি এখান থেকে আসি তাহলে বুঝবো 2 এর পাওয়ার হচ্ছে -3.5। এই পুরাটা লেখা করি, পুরাটা দিয়ে যদি আমি গুণ করি 6.4 10⁵, তাহলে যায় 40,8.63। কিন্তু আমি পুরোটা নেই নাই, নিছি কি 3 ঘর, এই জন্য আমার উত্তরটা এসে এরকম। পুরোটা নিলেও উত্তরটা আসতো বেশি, আর পুরোটা না নিয়ে এতটুকু নিলেও হয়তো দুইটাই রাইট। পুরোটা নিয়ে করলেও হবে, এটা নিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। তবে একটু ফ্রিকশন আসবে, তারপরও 40,000 সামথিং তো মিলবে, এটাই কথা। কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও।
জি স্যার। ওকে। আর জাকিয়া, তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছিল কোথাও, মনে একটু খেয়াল করে দেখো কোন জায়গায় মিস্টেক করছো। আমার ক্যালকুলেশনে ভুল হয়েছিল যে আমি 2 টু দি পাওয়ার হচ্ছে -3.5 হবে, আমি ওখানে -3.7 দিছিলাম, দ্যাটস ওয়াই আমার আর কি আচ্ছা। মানে ভুল আসছিল। এবার ঠিক আছে, 40,658.63। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে পার্সেন্ট। তো বলি তোমাদের, আজকে আমরা ক্লাস আর লং করবো না, কারণ কি আমাদের 11টা পার হয়ে গেছে। আমি 10টা বেশি শুরু করছি, 10টা শুরু করতে পারলে ভালোই তো। তো আমি তোমাদের বলি, আমরা মোটামুটি এই অধ্যায়ের অনেক টাইপ ম্যাথ করে ফেলছি। বাড়ির কাজ আমি দিব না, এই 3 টাইপের অঙ্ক করে নিও। আর তাপগতিবিদ্যা প্রথম সূত্রের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এটা আসে। এবং পরবর্তী ক্লাসে আমরা শিখবো সবচেয়ে ইম্পর্টেন্ট জঘন্য রকম অঙ্ক, সেটা হচ্ছে কাজ বের করা, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরীক্ষা বেশি আসে, কাজ বের করা। এটা আমরা পরের সপ্তাহে ইনশাল্লাহ করবো। আগামী ক্লাসে আমাদের রসায়ন ক্লাস হবে ইনশাল্লাহ। রসায়নে আমরা নতুন অধ্যায় নিয়ে জার্নি শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখতেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কিনা যা যা পড়াইছে আজকে এখানে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস করছো, নিয়মিত ক্লাস করো। আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাও। আর অবশ্যই হাতের লেখা জমা দিও। বাচ্চারা হাতের লেখা তোমরা জমা দাও না কেন? তোমাদের আমি হাতের লেখা দিই কম, বেশি দিই না। হাতের লেখা জমা দিলে ইংরেজি প্র্যাকটিস হবে, আইসিটি প্র্যাকটিস হবে, তারপর হচ্ছে ক খ প্র্যাকটিস হবে। এগুলো তো প্র্যাকটিস করতে হবে না? এগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের দিচ্ছি হাতের লেখা। চেষ্টা করো হাতের লেখা কমপ্লিট করে জমা দেওয়ার জন্য যতটুকু পারো। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।